আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে একটি নতুন অধ্যায় নিয়ে এসেছি, যেটি ক্লাস 9, ক্লাস 10, স্পেশালি যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নট অনলি ক্লাস 9 অ্যান্ড 10, ফর ক্লাস 11 এবং 12-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়াও বিভিন্ন চাকরি প্রার্থী যারা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো আর দেরি না করে আমরা ফিরে যাচ্ছি আলোচনায়। শুরুতে একটি কথা বলে রাখবো, বন্ধুরা, যদি আমার লেকচারটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, তাহলে অটোমেটিক্যালি পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। সো লেটস গো, আর দেরি না করি আমরা। আজকের অধ্যায়টি হচ্ছে টাগ কোশ্চেন। টাগ কোশ্চেন মানে হচ্ছে জুড়ে দেওয়া। টাগ শব্দের অর্থ জুড়ে দেওয়া, আর কোশ্চেন শব্দের অর্থ প্রশ্ন। তার মানে হচ্ছে প্রশ্ন জুড়ে দেওয়া। তো প্রশ্ন জুড়ে দেওয়াটা কি? যখন আমরা কনভারসেশন করি বা কথা বলি, কথোপকথন করি, ওই কথা বলার শেষে, দ্যাট মিনস সেন্টেন্সের শেষে যখন একটি সমর্থনসূচক প্রশ্ন জুড়ে দেওয়া হয়, সেটাকেই টাগ কোশ্চেন বলে। তো টাগ কোশ্চেন পরীক্ষায় যেভাবে আসবে আর আমরা যেভাবে সেটা সলভ করব, সেই পদ্ধতিটা আমি লিখেছি। ইচ্ছা করলে আমরা খাতায় লিখে নিতে পারি। হ্যাঁ, চলি। যে পদ্ধতিতে করতে হবে সেই পদ্ধতিটা আমি প্রথমে বলছি, তারপরে বিশ্লেষণে যাচ্ছি। আমি বাক্য লিখে সরাসরি বাক্যের প্রয়োগ দেখাবো সেগুলোর। 1 নম্বর হচ্ছে, প্রশ্নে প্রদত্ত যে বাক্যটি থাকবে, আমরা উত্তরপত্রে প্রথমেই প্রদত্ত সেন্টেন্সটি লিখব, লিখে একটি কমা দিব। 1 নম্বর কাজ। 2 নম্বর, সেন্টেন্সে অপারেটর আছে কিনা দেখব। অপারেটর দ্যাট মিন্স অক্সিলারি ভার্ব আছে কিনা দেখব। যদি অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে আমরা অতিরিক্ত অক্সিলারি হিসাবে টু ডু ভার্ব দ্যাট মিন্স ডু, ডাজ এবং ডিড, এই তিনটার যে কোনো একটাকে নিব টেন্স অনুযায়ী। 3 নাম্বার হচ্ছে, প্রদত্ত সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে টাগ অংশ নেগেটিভ হবে। প্রদত্ত সেন্টেন্সটি নেগেটিভ হলে টাগ অংশ অ্যাফার্মেটিভ হবে। সেটা আমি বাক্যে যখন আমরা প্র্যাকটিক্যাল করব তখন সেটা বুঝিয়ে দিব আসলে কোনটা অ্যাফার্মেটিভ হলে কোন জায়গাটা নেগেটিভ হবে। ওকে, স্টেপ নাম্বার 4, প্রদত্ত সেন্টেন্সটির যে সাবজেক্টটি থাকবে সেই সাবজেক্টের প্রোনাউনটি বসাবো। কোথায় বসাবো? ওই যে অপারেটরটি, টাগ অংশে যে অপারেটর বসাবো, সেই অপারেটরের পরে আমরা সাবজেক্টের প্রোনাউনটি বসাবো। সর্বশেষ 5 নাম্বার ধাপে আমরা সবশেষে নোট অফ ইন্টারোগেশন, দ্যাট মিন্স একটা কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন আমরা বসাবো। চলুন আমরা এখন প্র্যাকটিক্যালি দেখি এই স্টেপগুলো ফলো করে কিভাবে টাগ করা যায়। সো বন্ধুরা, টাগ প্র্যাকটিক্যালি করার আগে আমাদেরকে যে অপারেটরগুলোর যে নেগেটিভ গ্রুপ আছে সেই রূপটা আমাদেরকে অবশ্যই দেখে নিতে হবে। আমরা টাগ যে ফর্মটা, টাগ কোশ্চেন আমরা যে রূপটা ব্যবহার করব সেই রূপটা আমরা একটু দেখে নিই। যেমন এম এর সাথে নট হলে সেটা সংক্ষিপ্ত কন্ট্রাকশন রূপটা হবে, যদি নেগেটিভ লিখতে হয় এম নট না লিখে আমাদেরকে টাগে লিখতে হবে এম নটের পরিবর্তে আরএন্ট। ইজের সাথে নট যুক্ত হয়ে তার নেগেটিভ রূপটা, কন্ট্রাকশন রূপটা হবে ইজন্ট। আর এর সাথে নট যুক্ত হয়ে তার নেগেটিভ রূপটা হবে আরন্ট। ওয়াজের সাথে নট যুক্ত হয়ে তার নেগেটিভ রূপটা হবে ওয়াজন্ট। তেমনিভাবে ওয়ার নট সমান ওয়ারেন্ট, হ্যাজ নট সমান হাজেন্ট, হ্যাভ নট সমান হ্যাভেন্ট। এভাবে আমরা যতগুলো অক্সিলারি আছে, মডাল আছে, সেগুলোর সাথে নট যোগ করে এরকম কন্ট্রাকশন রূপগুলো আমরা অবশ্যই একটু দেখে নিব, তাহলেই চলবে। আমরা যাচ্ছি পরবর্তী স্টেপে। আমি বলে রাখছি এরকম আরও যে অপারেটরগুলো আছে সেগুলোর সাথে আপনারা নট যোগ করে সেগুলো দেখে নেবেন, বা গাইড আছে সেগুলো সহজে একবার দেখে নিলেই পারবেন। আমি জাস্ট দেখিয়ে দিলাম। পরবর্তী স্টেপে যাচ্ছি। এখন আমরা প্র্যাকটিক্যালি করব কিভাবে করা যায়। আমরা এগুলো ইচ্ছা করলে খাতায় লিখে রাখতে পারি, এতে আমাদের করে আর বইও ঘাটতে হবে না, খুব সহজে আমরা এখান থেকে নোট করে রাখতে পারি। ওকে ফ্রেন্ডস, আমাদের সবগুলো অপারেটর হয়ে গেল। এখন আমরা প্র্যাকটিক্যালি বাক্যে যাব, কিভাবে টাগ করবো আমরা সেটা সরাসরি দেখব। এগুলো আমরা ইচ্ছা করলে খাতায় লিখে রাখতে পারি। ধন্যবাদ।
আহ, আমরা এখন একটি একটি করে প্র্যাকটিক্যালি উদাহরণ দেখব। আশা করি সাথে থাকবেন। পুরোটো ভিডিও দেখার জন্য রিকোয়েস্ট থাকবে, কারণ পুরোটি ভিডিও না দেখলে পারার সম্ভাবনা আপনার প্যাচ লেগে যেতে পারে। তাই পুরোটো ভিডিও থাকলে দেখলে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনার ট্যাগে কোনো সমস্যা থাকবে না। আর পরীক্ষায় যে ধরনের টাগগুলো আসে মূলত আমি সেগুলোই দেখানোর চেষ্টা করব। ইনশাল্লাহ 5 নাম্বারের মধ্যে 5 নাম্বার অবশ্যই পাবেন। মনে করুন হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এই বাক্যটি ধরুন আপনার প্রশ্নপত্রে আছে, এটাকে ট্যাগ করতে হবে। তাহলে এখন আমাকে যেভাবে করব সেজন্য আমি প্রথমে 5টা নিয়ম লিখে দিয়েছিলাম। সেই 5টা নিয়মে দেখুন আমরা কিভাবে আসলে করতে পারি। আমার প্রথম কথাটা ছিল এই প্রশ্নপত্র থেকে এই পুরো বাক্যটা আমরা উত্তরপত্রে লিখব, লেখার পরে একটা কমা দিতে হবে। আমার প্রথম রুলসটা ছিল এটা, একটা কমা দিলাম। কমা দেওয়ার পরে দ্বিতীয় যে কাজটা ছিল সেটা ছিল যে বাক্যে অপারেটর আছে কিনা সেটা দেখা, দ্যাট মিনস অক্সিলারি ভার্ব আছে কি না। সো আমরা দেখতে পাচ্ছি এখানে অক্সিলারি ভার্ব আছে, টু হ্যাভ ভার্ব হিসেবে হ্যাজ আছে। যেহেতু অপারেটর আছে, তারপরে 3 নম্বরে যে জিনিসটা আমি বলেছিলাম, অপারেটর পাওয়ার পরে দেখতে হবে যে বাক্যটি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। বাক্যটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে টাগ অংশ নেগেটিভ হবে। এখন টাগ অংশটা নেগেটিভ করব কিভাবে? তার মানে এই অপারেটর সাথে নট যোগ করে আমরা সেখানে নেগেটিভ করে বসাবো। 3 নাম্বার কথাটা সেটাই ছিল। যদি বাক্যটি অ্যাফার্মেটিভ হয় টাগ অংশ নেগেটিভ হবে, আর বাক্যটি যদি নেগেটিভ হয় তাহলে টাগ অংশ অ্যাফার্মেটিভ হবে। মোট কথা মানে উল্টোটি হবে, এটা অ্যাফার্মেটিভ হলে সেখানে নেগেটিভ হবে, এখানে নেগেটিভ হলে সেখানে অ্যাফার্মেটিভ হবে, সহজ কথায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাক্যে নেগেটিভ কোনো শব্দ নেই, তার মানে এই পুরোটি বাক্য একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে টাগ অংশ নেগেটিভ হবে। নেগেটিভ করতে হলে তাহলে আমাকে এই অপারেটরটির সাথে নট যোগ করে এখানে বসালেই সেটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমরা ওই যে সেটা আমি দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে নেগেটিভ করতে হয়, যে হ্যাজ নট, এটার সাথে নট যোগ করবো। আমরা কিন্তু এক্সপ্লেন রূপটা সেখানে লিখতে পারবো না, সেখানে সংক্ষিপ্ত রূপটাই আমাদেরকে লিখতে হবে। কন্ট্রাকশন সমান হ্যাজ নট সমান, এটাকে সংক্ষিপ্ত করলে হবে হ্যাজ হ্যাজন্ট। তাহলে এই রূপটাই আমাদেরকে এখানে লিখতে হবে। 4 নম্বরে যেটা বলছিলাম, তাহলে হ্যাজন্ট লিখলাম। তারপরে 4 নম্বরে আমার যে কথাটা ছিল, বাক্যে প্রদত্ত বাক্যে যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের প্রোনাউনটি গিয়ে এখানে বসবে। এখন কথা হচ্ছে যদি সাবজেক্টটা নিজেই প্রোনাউনের রূপ থাকে তাহলে সেটার আর পরিবর্তন করার দরকার নেই, সরাসরি আমরা সেখানে বসিয়ে দেব। তাহলে বসিয়ে দিলাম হি। তারপরে 5 নাম্বার কথাটি ছিল সব শেষে একটা নোট অফ ইন্টারোগেশন, মানে একটা প্রশ্নবোধক চিহ্ন আমাদেরকে বসাইতে হবে। তাহলে সেটা বসিয়ে দিলাম, হয়ে গেল ট্যাগ। একেবারেই সহজ। এবং এটার নিচে আমরা আন্ডারলাইন করে দিতে পারি ইচ্ছা করলে। আমরা পরবর্তী আরেকটি উদাহরণে যাই। আমরা এখন যেটা করলাম এটা হচ্ছে স্টেটমেন্টটা, দ্যাট মিনস বাক্যটা অ্যাফার্মেটিভ হলে টাগ অংশটা নেগেটিভ হয়। এখন দেখবো কখন বাক্যটা নেগেটিভ হলে টাগ অংশটা কি হয়। ওকে ফ্রেন্ডস, আমরা এখন দেখব যে যদি বাক্যটি যদি আমাদের মূল কথা ছিল যে প্রথমে প্রশ্নপত্র থেকে বাক্যটি লিখলাম, লিখে আমাদেরকে একটা কমা দিতে হবে, দিলাম। তারপরে কাজটা হচ্ছে দেখতে হবে বাক্যে অপারেটর আছে কিনা। সো আমরা দেখতে পাচ্ছি এখানে একটি অপারেটর আছে ইজ। এই অপারেটরটি দেখার পরে আমরা সাথে সাথে আরেকটি জিনিস দেখবো, সেটা হচ্ছে পুরো স্টেটমেন্টটা, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। আমরা দেখতে পাচ্ছি এখানে নেগেটিভ একটা শব্দ আছে, তার মানে বাক্যটি নেগেটিভ। তাহলে এখানে যে অপারেটরটি এখন বসাবো আমরা, সেটি অবশ্যই নেগেটিভ হবে না, অ্যাফার্মেটিভ হবে। কারণ বাক্যটা যখন নেগেটিভ তখন এখানে অ্যাফার্মেটিভ হয়, নেগেটিভ হয় না। তাহলে শুধু অপারেটরটি আমরা এখানে বসিয়ে দেব ইজ। 3 নাম্বার কাজ শেষ। 4 নাম্বারে আমার কথা ছিল প্রদত্ত সেন্টেন্সের যে সাবজেক্টটি, সেই সাবজেক্টের প্রোনাউন। এখানে সাবজেক্ট আছে রাহিম, তাহলে রাহিমের যে সাবজেক্টটি আছে সাবজেক্টের প্রোনাউনটি এখানে বলবে। তাহলে রাহিমের প্রোনাউন হচ্ছে হি।
সবশেষে 5 নম্বরে প্রশ্নবোধক চিহ্ন আমাকে বসাইতে হবে। এই হয়ে গেল ট্যাগ। তাহলে আমি আবার বলছি, প্রথমে প্রদত্ত সেন্টেন্সটি তুলবো খাতায়, উত্তরপত্রে তুলে একটা কমা বসাবো। কমা দেওয়ার পরে আমাদেরকে বাক্যে দেখতে হবে অপারেটর আছে কিনা। অপারেটর যখন পেয়ে গেলাম তখন আমাকে সাথে সাথে আর একটা বিষয় দেখতে হবে, পুরা সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ। দেখলাম নেগেটিভ, যখন নেগেটিভ হবে তখন অপারেটর সাথে আর নট যোগ করা লাগবে না। আর যদি বাক্যটি যদি অ্যাফার্মেটিভ হতো তাহলে এই ইজের সাথে নট যোগ করে ইজাল্ট করে কিন্তু এখানে বসাইতে হইতো, মূল বিষয়টা সেটা। তারপরের কাজটা হচ্ছে বাক্যের প্রদত্ত বাক্যের যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টের প্রোনাউনটি এখানে বসাতে হবে। আর সাবজেক্টের জায়গায় যদি সরাসরি প্রোনাউন দেয়া থাকে তাহলে এটাকে আর পরিবর্তন করা দরকার নেই, ওই প্রোনাউনটা এখানে সরাসরি বসিয়ে দিলে চলে। কিন্তু প্রোনাউন না থেকে যদি এখানে নাউন থাকে তাহলে এই নাউনটাকে প্রোনাউন করে এখানে বসাইতে হবে, সবশেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, তাহলেই হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি বাক্য একই সাথে আলোচনা করব, যে 3টাতে আমাদের অপারেটর নেই। অপারেটর যখন থাকবে না সেই বাক্যগুলোকে কিভাবে আমরা টাগ করব, সেই বাক্যগুলোতে কিভাবে টাগ করব সেটা আমরা এখান থেকে শিখব। খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। আচ্ছা, আমার কথা ছিল 2 নম্বর স্টেপে আমি বলছিলাম প্রদত্ত সেন্টেন্সটি লিখে একটি কমা দিতে হবে। ওকে ফাইন, আমি একটি কমা দিলাম। এই বাক্যটি তো আমি লিখে একটি কমা দিলাম, এই বাক্য কমা দিলাম। আচ্ছা, তারপরে কাজটা ছিল 2 নম্বর কথা ছিল 2 নম্বর কথা ছিল বাক্যটিতে অক্সিলারি, দ্যাট মিন্স অপারেটর আছে কিনা সেটা দেখব। যদি না থাকে তাহলে যেটা আমরা করব সেটা হচ্ছে ডু, ডাজ বা ডিড, এগুলোকে অক্সিলারি হিসেবে মানে অপারেটর হিসেবে আমাদেরকে নিতে হবে। এখন কথা হচ্ছে যেহেতু 3টা নিতে হবে, 3টার মধ্য থেকে আসলে আমি কোনটা নেব, সঠিকটা কিভাবে নির্বাচন করব সেই কথাটাই আমি বলতে চাচ্ছিলাম। এগুলোকে আমরা 2 ভাগে ভাগ করে নিতে পারি, ডু আর ডাজ এক ভাগে, ডিড এক ভাগে। কেন করলাম? যদি দেখবো যখন অপারেটর থাকবে না তখন আমি দেখবো বাক্যটা কোন টেন্সে আছে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে ডু অথবা ডাজ দুইটার একটা নিব, আর যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে ডিড নিব। এখন কথা হচ্ছে পাস্ট ইনডিফিনিটে ডিড নেব, ভালো কথা, একটি আছে। ফার্স্ট ইনডিফিনিট হলেই আমি সরাসরি ডিড বসাবো, কিন্তু প্রেজেন্ট হলে ডু ডাজ, দুইটার থেকে কোনটা নেব? হ্যাঁ, দেখবো তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ওই সেন্টেন্সটা সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ডাজ নিব, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়ে অন্য কোনো নাম্বার হয়, অন্য কোনো পার্সন হয়, সেক্ষেত্রে আমরা ডু নেব। একেবারে সহজ কথা। তাহলে দেখি, প্রথমে প্রদত্ত সেন্টেন্সটি লিখে কমা দিলাম, তারপরে দেখলাম বাক্য অপারেটর আছে কিনা, নাই। তাহলে এখন আমাকে দেখতে হবে কোন টেন্সে আছে। তুষার প্লেস অয়েল, তুষার ভালো খেলে। ওকে, আমি দেখতে পাচ্ছি যেহেতু সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, বেস ফর্ম, সুতরাং এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যেহেতু আছে ডু অথবা ডাজ নেব। এখন কোনটা নেব দুইটার থেকে সেটা নির্ভর করবে সাবজেক্টের উপরে। তুষার থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ডাজ আসবে। ওকে ফাইন, আমরা অপারেটর নিশ্চিত করলাম ডাজ হবে এটাই। এখন দেখতে হবে বাক্যটি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। এটা সর্বক্ষেত্রেই বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয়, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হলে তার অংশ নেগেটিভ হবে। সো এটার জন্য আমরা অপারেটর হিসেবে ডাজ নিলাম এবং বাক্যটি দেখলাম কি অ্যাফার্মেটিভ, তাহলে ডাজের সাথে নট যোগ করে ডাজেন্ট বসাতে হবে। তারপরের কাজটি হচ্ছে 4 নম্বর কাজটি হচ্ছে আমাদেরকে বাক্যে যে প্রদত্ত সাবজেক্টটি আছে তার প্রোনাউনটি বসাতে হবে। তুষারের প্রোনাউন হচ্ছে কি হি। এবং সব শেষে 5 নম্বর স্টেপটা হচ্ছে একটা প্রশ্নবোধক চিহ্ন আমাকে বসাতে হবে। হয়ে গেল। এখন আসি 2 নম্বরে, উই প্লে ওয়েল। আমরা ভালো খেলি। ওকে, এটা তো অপারেটর নাই। অপারেটর যেহেতু নাই তাহলে কোন টেন্স দেখতে হবে? সাবজেক্ট, বেস ফর্ম অফ ভার্ব, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। এখন ডু না ডাজ বসবে, সাবজেক্টের উপর নির্ভর করবে। আমি বলছিলাম সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ডাজ হয়, এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নয়, সুতরাং এখানে ডু ব্যবহৃত হবে। তাহলে আমরা এটার জন্য অপারেটর পেয়ে গেলাম ডু। এখন দেখবো বাক্যটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ।
দেখতে পাচ্ছি নেগেটিভ কোনো শব্দ নাই, তার মানে হচ্ছে বাক্যটি অ্যাফার্মেটিভ। তাহলে ডো এর সাথে নট যোগ করে এখানে বসাতে হবে। ডো ডোন্ট, কন্ট্রাকশন সংক্ষিপ্ত রূপ, ডো নটের সংক্ষিপ্ত রূপ ডোন্ট। তারপর 4 নম্বরের কাজটা হচ্ছে আমার বাক্যের যে সাবজেক্টটি তার প্রোনাউনটি এখানে বসাইতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে সরাসরি প্রোনাউন দেওয়া আছে, তাহলে এটা পরিবর্তন করার দরকার নেই। এই উই, এই প্রোনাউনটা সরাসরি আমরা এখানে বসিয়ে দেব, উই। তারপরে 5 নাম্বার কাজটা হচ্ছে আমার একটা কোশ্চেন মার্ক মানে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। শেষ হয়ে গেল। আসি সর্বশেষ, তাকিয়া প্লেড ওয়েল, তাকিয়া ভালো খেলেছিল। ওকে ফাইন, প্রথম কাজটা হচ্ছে কমা দেয়া, দিলাম। তারপর হচ্ছে বাক্যে অপারেটর আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। দেখতে পাচ্ছি বাক্যে কোনো অপারেটর নেই, আর অপারেটর না থাকলেই ডো ডাজ ডিড নিতে হবে। আর ডো ডাজ ডিড নিতে গেলে আমাকে আগে দেখতে হবে কোন টেন্সে আছে। আমি দেখতে পাচ্ছি এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, আর পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলে অপারেটর হিসাবে ডিড নিতে হয়। এটা সকল সাবজেক্টের সাথে ডিড বলবে, এখানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসনের কোনো হিসাব নেই। তাহলে আমরা তাকিয়া প্লেড অয়েল এটার অপারেটর হিসাবে আমরা ডিড নেব। এবং এখন দেখব বাক্যটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ। দেখতে পাচ্ছি বাক্যটি অ্যাফার্মেটিভ, এখানেও কোনো নেগেটিভ শব্দ নেই। সুতরাং এখানে অপারেটরটিকে নেগেটিভ করে বসাতে হবে। তাহলে ডিডের সাথে আমরা নট যোগ করে ডিডান্ট বসাবো, ডিডান্ট। তারপরের কাজটি, 4র্থ নম্বর কাজটি হচ্ছে বাক্য প্রদত্ত সেন্টেন্সে যে সাবজেক্টটি আছে তার প্রোনাউনটি এখানে গিয়ে বসবে। আমরা দেখতে পাচ্ছি তাকিয়া একটা গার্লসের নাম, সো তাকিয়া প্রোনাউন হবে শি। এবং সর্বশেষ স্টেপটা হচ্ছে আমার একটা কোশ্চেন মার্ক। প্রতিবারেই একটি টাগ কোশ্চেন ভালো করে বুঝলে, সিস্টেমটা ভালো করে বুঝলে সবগুলোই করা একেবারেই সহজ। তবে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের প্রোনাউন নির্বাচন করাটা একটু জটিলতা সৃষ্টি হতে পারে। আমি সেটাও আলোচনা করছি এরপরে ইনশাআল্লাহ। ওকে ফ্রেন্ডস, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে আমরা টাগ করব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, একটা মনোযোগ দিয়ে দেখতে হবে। বাকি বিষয়গুলো যদিও ব্যতিক্রম, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একটু ব্যতিক্রম বা আলাদা। হ্যাঁ, আমার কথা ছিল প্রথম কাজটা হচ্ছে বাক্যটি লিখে একটি কমা দেয়া, পুরো সেন্টেন্সটি লিখে কমা দিলাম। এখন ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমি প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হওয়া দুটি বাক্য লিখেছি। আসলে দুটো লেখার কারণ কি? একটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হয় এবং ওই বাক্যটা দ্বারা যদি অনুরোধ না বুঝিয়ে প্রস্তাব বোঝানো হয়, তাহলে শ্রোতার যদি সম্মতি আহ্বান করা হয়, সেক্ষেত্রে আমরা যদি রিকোয়েস্ট না বোঝায়, সেক্ষেত্রে প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্সটি দ্বারা যদি রিকোয়েস্ট না বুঝিয়ে শ্রোতার সম্মতি আহ্বান করা হয়, সেক্ষেত্রে আমরা টাগ হিসাবে সরাসরি উইল ইউ অথবা ওয়ান্ট ইউ ব্যবহার করব। যদি প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হওয়া ইম্পারেটিভ সেন্টেন্সটি দ্বারা যদি রিকোয়েস্ট, অনুরোধ না বুঝিয়ে যদি শ্রোতার সম্মতি জানতে চাওয়া হয়, সেক্ষেত্রে আমরা টাগ হিসাবে সরাসরি উইল ইউ অথবা ওয়ান্ট ইউ ব্যবহার করব। আচ্ছা, এখন দ্বিতীয় বাক্যে আসি। এই বাক্যটি প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হয়েছে। প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হওয়া বাক্যের দ্বারা যদি রিকোয়েস্ট বোঝায়, সেক্ষেত্রে ওই সেম একই কাজ করবো। আমরা প্রথমে কমা দিব বাক্যটি লিখে, তারপর হচ্ছে সরাসরি ক্যান ইউ অথবা কুড ইউ ব্যবহার করতে পারি। তাহলে আমি আবার বলছি, প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হওয়া ইম্পারেটিভ সেন্টেন্সটি দ্বারা যদি শ্রোতার সম্মতি জানতে চাওয়া হয়, সেক্ষেত্রে আমরা সরাসরি উইল ইউ অথবা ওয়ন্ট ইউ ব্যবহার করতে পারি। আর 2 নম্বরে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব দ্বারা শুরু হওয়া ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা যদি রিকোয়েস্ট বোঝানো হয়, অনুরোধ বোঝানো হয়, সেক্ষেত্রে আমরা ক্যান ইউ অথবা কুড ইউ ব্যবহার করতে পারি।
ওকে, 1 নাম্বার 2 নাম্বার শেষ। 3 নাম্বার একটু ব্যতিক্রম। ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেট দ্বারা শুরু হয় এবং তারপরে যদি আস থাকে। লেটস, এই লেটস এর পূর্ণাঙ্গ রূপটি হচ্ছে লেট আস। লেটস যে কথা, লেট আস একই কথা। লেটস যে কথা, লেট আস একই কথা। যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি লেট আস দিয়ে, দ্যাট মিন্স লেটস দিয়ে শুরু হয়, তাহলে সরাসরি আমরা শ্যাল উই ব্যবহার করব। শ্যাল উই ব্যবহার করব। মনে রাখতে হবে, লেটের পরে যদি আস না থাকে, যদি হিম থাকে, হার থাকে অথবা দেন থাকে, তাহলে সরাসরি উইল ইউ ব্যবহার করব। উইল ইউ। আমি আবারও বলছি, লেটের পরে যদি আস থাকে তাহলে শ্যাল উই ব্যবহার করব, আর যদি লেটের পরে আস না থেকে যদি লেট হিম হয় অথবা লেট হার দিয়ে শুরু হয় অথবা লেট দেম দিয়ে যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি শুরু হয়, তাহলে সরাসরি আমরা উইল ইউ ব্যবহার করব। ফ্রেন্ডস, আরও দুইটি গুরুত্বপূর্ণ টাগ আমি দেখাচ্ছি। সেটি হচ্ছে সেন্টেন্সে যদি টু হ্যাভ ভার্ব মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো যদি মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তাহলে আমরা কিভাবে টাগ করব। যদি টু হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি বাক্যে মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে টাগ করব। এটা অবশ্য ব্রিটিশ এবং আমেরিকানরা দুই পক্ষ দুইভাবে করে থাকে। আমেরিকানরা একভাবে করে এবং ব্রিটিশরা একভাবে করে। তবে দুটো যে কোনো একটা হলেই আমরা রাইট বলে ধরে নেব। সো দেখি আমরা, যদি বাক্যে হ্যাভ থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এটা টাগ করার সময় নিয়ম অনুযায়ী আমাদের প্রথম কাজটা ছিল কি? প্রথম কাজটা ছিল পুরো বাক্যটা লিখে একটা কমা দেব। ওকে, আমরা পুরো বাক্যটি লিখে একটি কমা দিলাম। তাহলে ব্রিটিশদের নিয়মটা আমি দেখাচ্ছি। ব্রিটিশরা মূলত এটাকে অপারেটর ধরেই তারা ট্যাগ করে থাকে। তাহলে ব্রিটিশ নিয়মে হচ্ছে কি, যেহেতু ব্রিটিশ এটাকে অপারেটর ধরে, তাহলে আমরাও ধরলাম এবং দেখলাম বাক্যে কোনো নেগেটিভ শব্দ নেই, তাহলে এই অপারেটরটিকে নেগেটিভ করে এখানে বসাইতে হবে। তাইলে হচ্ছে কি হ্যাভেন্ট। তারপরে কাজটা হচ্ছে কি, সাবজেক্ট, যে সাবজেক্টটি আছে তার প্রোনাউন। আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টে ইউ, নিজে প্রোনাউন, তাহলে ইউটা এখানে বসাই দিলেই চলবে। সবশেষে একটা কোশ্চেন মার্ক, প্রশ্নবোধক চিহ্ন হয়ে গেল। তারপর আসি, হি হ্যাজ টু ডগস, তার দুটি কুকুর আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে হ্যাজটি প্রিন্সিপাল ভার্ব হিসেবে, মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। যেহেতু মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, ব্রিটিশরা সেটাকে অপারেটর ধরেই ট্যাগ করেন। তো আমরা প্রদত্ত বাক্যটির শেষে একটি কমা দিলাম প্রথমে, তারপরে হচ্ছে দেখলাম এটাকে অপারেটর মনে করলাম আমরা, বাক্যটি অ্যাফার্মেটিভ কিনা নেগেটিভ দেখলাম, বাক্যটি অ্যাফার্মেটিভ, তাহলে এটা নেগেটিভ রূপ বসবে। তাহলে কি হবে? হ্যাজন্ট। তারপরে কাজটি হচ্ছে কি, সাবজেক্টের প্রোনাউন, যেহেতু হি নিজেই প্রোনাউন, হি বসে যাবে সরাসরি। সবশেষে একটা কোশ্চেন মার্ক। হি হ্যাড এ কাউ, তার একটি গাভী ছিল। সো এখানেও একই নিয়ম, প্রথমে কমা দিতে হবে, তারপরে হচ্ছে ব্রিটিশ সিস্টেমে যেহেতু আমরা করছি, তাহলে এটাকে অপারেটর ধরবো, বাক্যটি অ্যাফার্মেটিভ, তাহলে এটাকে নেগেটিভ করতে হবে, হয়ে যাবে হ্যাড অ্যান্ড। তারপরে কাজটা হচ্ছে কি, আমাদের সাবজেক্টের প্রোনাউন আছে প্রোনাউন, তাহলে হি বসিয়ে দিলাম এখানে, সবশেষে একটা কোশ্চেন মার্ক, কাজ শেষ। এটা হচ্ছে ব্রিটিশ পদ্ধতিতে। আর আমেরিকানরা এটাকে মূল ভাব ধরে, ওই যে আমরা যদি এটাকে মূল ভাব ধরি, তাহলে তো এখানে অপারেটর নেই। আর অপারেটর না থাকলে আমরা যে পদ্ধতিটা জানি সেটা হচ্ছে কি, অতিরিক্ত অপারেটর হিসেবে, অক্সিলারি হিসাবে ডু, ডাজ, ডিড সেগুলো আনতে হবে। তো নিয়ম অনুযায়ী সাবজেক্টের উপরে নির্ভর করে, যদি প্রেজেন্ট, যদি হ্যাভ, হ্যাজ প্রেজেন্ট টেন্সে আছে, সেহেতু সাবজেক্ট সেকেন্ড পারসন, তাহলে এটার সাথে ডো আসবে, তাহলে ডোন্ট ইউ হবে। আর এখানে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, সো এটার অপারেটর হিসেবে ডাজ নিতে হবে, তাহলে ডাজন্ট হি হবে। আর এখানে যেহেতু হেড আছে, আমরা দেখতে পাচ্ছি এটা পাস্ট টেন্স, স্বাভাবিকভাবে এখানে ডিড নিতে হবে, ডিড নিয়ে তাকে নেগেটিভ রূপ ডিডন্ট হি হবে। দ্যাটস অল। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ। খাতায় লিখে রাখতে পারো প্র্যাকটিস করার জন্য।
অ্যানাদার ইম্পর্ট্যান্ট টপিকস, আমরা জানি নিড এটি মডাল হিসেবে ব্যবহৃত হয়, বাক্যে আবার মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। যখন বাক্যে মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন টু ডু ভার্ব ডু ডাজ ডিড নিয়ে টাক করতে হবে, আর যখন বাক্যে নিডটা মডাল হিসাবে অক্সিলারি হিসেবে ব্যবহৃত হবে তখন আমরা এই নিডকে অপারেটর ধরে টাক করব। তাহলে আমরা দেখি কোথায় অপারেটর হিসাবে আছে, কোথায় মূল ভার্ব হিসাবে আছে। আমরা দেখতে পাচ্ছি আই নিড টু সি এ ডক্টর। আমরা দেখতে পাচ্ছি এখানে নিড শব্দটি মূল ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে। যদি মূল ভার্ব হিসাবে এটি ব্যবহৃত হয় তাহলে কিন্তু এখানে অপারেটর নেই। তো বাক্যে যদি অপারেটর না থাকে সেক্ষেত্রে টু ডু ভার্ব ডু ডাজ ডিড নিয়ে আমরা টাক করে থাকি। তাই নিয়ম অনুযায়ী যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, সো সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার, এখানে ডু ব্যবহৃত হবে। নিয়ম অনুযায়ী আমরা প্রথমে প্রদত্ত সেন্টেন্সের শেষে একটি কমা ব্যবহার করব, তারপরে হচ্ছে অপারেটর আছে কিনা, অপারেটর নেই, তাহলে নিয়ম অনুযায়ী প্রেজেন্ট টেন্সে আছে, সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার, তাই ডু হবে। এবং বাক্যটি অ্যাফার্মেটিভ হওয়াতে এখানে অপারেটরটি নেগেটিভ হবে, ডোন্ট। তারপরে 4 নাম্বার কাজটা হচ্ছে সাবজেক্টের প্রোনাউন, সাবজেক্টের জায়গায় আই আছে, নিজেই প্রোনাউন, আমরা এটা বসিয়ে নিলাম, সবশেষে একটা কোশ্চেন মার্ক, শেষ। তারপরটা দেখি, এটাও নিড সম্পর্কিত একটা টাগ, সেটাও নিড সম্পর্কিত, কখন ডোন্টটাই হবে আর কখন নিড নিজেই অপারেটর হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে নিডের পরে আরেকটি প্রিন্সিপাল ভার্ব রয়েছে, তাহলে সো এখানে নিডটি হচ্ছে অপারেটর। তাই যেহেতু নিড নিজে অপারেটর, এখানে কিন্তু মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে আর এখানে অপারেটর হিসেবে ব্যবহৃত হয়েছে, তাহলে এটি অপারেটর ধরলাম আমরা। অপারেটর দেখার পর আমাদের যে কাজটি করতে সেটি কি যেন, আমার এখানে কমা দিয়ে আসতে হবে, কমা দিয়ে আসলাম, আসার পরে দেখলাম বাক্যে অপারেটর আছে কিনা, হ্যাঁ আছে অপারেটর নিড। তারপরে যে কাজটি সেটি হচ্ছে বাক্যটি কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ সেটা দেখব। দেখতে পাচ্ছি এখানে নেগেটিভ একটা ওয়ার্ড আছে, সো বাক্যটা নেগেটিভ, যেহেতু নেগেটিভ তাহলে ডাক অংশে অ্যাফার্মেটিভ হবে, তার মানে এই নিড এখানে যেহেতু অপারেটর হিসেবে আছে এটি এখানে চলে আসবে অপারেটর হিসেবে এবং এর সাথে নট যুক্ত হবে না, কারণ বাক্যটি নেগেটিভ। সো তারপরে 4 নম্বরের কাজটি হচ্ছে আমাদের যে সাবজেক্ট আছে তার প্রোনাউন, সাবজেক্টের জায়গায় নিজে প্রোনাউন আছে, তাহলে প্রোনাউনটি আমরা এখানে বসিয়ে দিলাম, সবশেষে একটা কোশ্চেন মার্ক, সুতরাং হয়ে গেল। তাহলে মনে রাখতে হবে নিড কখন প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে আবার কখন অপারেটর হিসেবে ব্যবহার হচ্ছে, সেটা সূক্ষ্মভাবে দেখতে হবে, না দেখে করলে কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমরা এখন ট্যাগ নিয়ে যে বিষয়গুলো আলোচনা করেছি, আসলে ট্যাগের মূল বিষয়গুলো এগুলোই। এখন যে জটিলতা থাকতে পারে সেটা হচ্ছে সাবজেক্টের জায়গায় আপনার জটিলতা সৃষ্টি হতে পারে। সাবজেক্টের জায়গায় কি থাকলে, নাউনটা কি থাকলে তার প্রোনাউনটা কি হবে, সেটা হচ্ছে মূল টপিকস। এখন আমি সেটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো, এই সাবজেক্টের জায়গায় কি কি নাউন থাকলে তার প্রোনাউন কি কি হয় সেটা আমি চার্ট করে দেখাই দেওয়ার চেষ্টা করছি, আশা করি সাথে থাকবেন। বন্ধুরা, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটি জেনে রাখা উচিত, যেহেতু স্টেটমেন্টটি দ্যাট মিনস সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে টাগ অংশ নেগেটিভ হয়, আবার যদি সেন্টেন্সটি নেগেটিভ হয় টাগ অংশ অ্যাফার্মেটিভ হয়, সেহেতু আমাকে অবশ্যই জানতে হবে, আপনাকে অবশ্যই জানতে হবে যে কোন বাক্যটি নেগেটিভ, বাক্যে কি থাকলে বাক্যটি নেগেটিভ হয় সেগুলো অবশ্যই জানা দরকার। মনে রাখবেন, যদি বাক্যে নো থাকে, নট থাকে, নেভার থাকে, হার্ডলি থাকে, স্কার্সলি থাকে, সেলডম থাকে, নেদার থাকে, নো ওয়ান থাকে, নান থাকে, নোবডি থাকে, নাথিং থাকে, ফিউ, লিটল ইত্যাদি এগুলো থাকলে বাক্যটিকে নেগেটিভ অর্থ প্রদান করে এবং বাক্যটিকে নেগেটিভ হিসেবে ধরে নেওয়া হয়। সো আমরা চলে যাচ্ছি নেক্সট। এখন আমরা সাবজেক্টের প্রোনাউন কী হয় সেটা নিয়ে আলোচনা করব। সুতরাং বন্ধুরা, আমরা শুরু করলাম সাবজেক্ট কি থাকলে তার প্রোনাউন কি হয় সেটি শুরু করলাম। আমরা এই পর্যন্ত জেনে গেছি স্টেপ বাই স্টেপ কাজগুলো কি করতে হয়, প্রথমে কমা দিতে হয়, এই কথাগুলো আমি আর বলবো না কারণ এগুলো অনেকবার বলা হয়ে গেছে। তারপর অপারেটর আছে কিনা দেখতে হয়, যদি অপারেটর থাকে তাহলে বাক্যটি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ সেটা দেখতে হয়, যদি বাক্যটি নেগেটিভ হয় তাহলে এখানে অ্যাফার্মেটিভ হয় আর বাক্যটি অ্যাফার্মেটিভ হলে সেখানে নেগেটিভ হয়, এগুলো আগের কথা। এখন শুধু আমি সাবজেক্টে কি থাকলে কি হবে তার পরিবর্তনটা আমি বুঝাবো, বাকিগুলো আপনারা বুঝে নেবেন। আমি দেখতে পাচ্ছি বাক্যটি নেগেটিভ, যেহেতু নাথিং আছে, আমি একটু আগে লিখে দিয়েছিলাম কি কি থাকলে নেগেটিভ হয়, নাথিং থাকলে বাক্যটি নেগেটিভ। সো অপারেটর হচ্ছে ইজ, আমি ইজ লিখলাম,
আমার মূল কথাটা হচ্ছে এখন সাবজেক্টের পরিবর্তে প্রোনাউন কি হবে। যদি বাক্যে নাথিং, এনিথিং, এভরিথিং, সামথিং মানে থিং যুক্ত শব্দগুলো যদি বাক্যে সাবজেক্ট হিসাবে থাকে, এগুলোর প্রোনাউন হিসাবে আমরা ইট ব্যবহার করব। দ্যাটস অল। গুরুত্বপূর্ণ আরেকটি রুলস আমরা দেখতে পাচ্ছি, যদি বাক্যে সাবজেক্ট হিসাবে এভরিবডি থাকে, এনিবডি থাকে, সামবডি থাকে, এভরিওয়ান থাকে, সামওয়ান থাকে, এনিওয়ান থাকে, নোবডি থাকে, নান থাকে, তাহলে দে হবে। ওকে, আমরা উদাহরণে দেখি। এভরিবডি লাইকস ফ্লাওয়ার, অপারেটর নেই, তাহলে আমরা ডাজ নিব। বাক্যটি অ্যাফার্মেটিভ, তাহলে এখানে অপারেটিভ নেগেটিভ হবে, ডাজন্ট। আমাদের মূল কাজটা হচ্ছে সাবজেক্টে কি আছে। সাবজেক্টে আমরা দেখতে পাচ্ছি এভরিবডি আছে। আমি আগে বলেছি সাবজেক্টের জায়গায় যদি এই শব্দগুলোর কোনো একটা শব্দ থাকে, তাহলে এগুলোর পরিবর্তে প্রোনাউন হিসাবে দে বসে। ওকে, হয়ে গেল। তাহলে যদি সাবজেক্টের জায়গায় এই শব্দগুলোর কোনো একটি শব্দ থাকে, তাহলে টাগ অংশে এই শব্দগুলোর প্রোনাউন হিসাবে দে বসবে। যদি সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে অল অফ আস থাকে, সাম অফ আস থাকে, এভরিওয়ান অফ আস থাকে, মোস্ট অফ আস থাকে, তাহলে এগুলোর প্রোনাউন হিসেবে উই হবে। তাহলে আমরা উদাহরণের মাধ্যমে দেখি। আমরা দেখতে পাচ্ছি অল অফ আস অ্যাটেন্ডেড দ্য মিটিং, অল অফ আস অ্যাটেন্ডেড দ্য মিটিং। তাহলে প্রথমে আমরা কমা দিলাম, কমা দেওয়ার পরে দেখলাম বাক্য অপারেটর নেই, নিয়ম অনুযায়ী ফার্স্ট টেন্স হতে ডিড নেব আমরা। ওকে, এবং বাক্যটি অ্যাফার্মেটিভ, তাহলে ডিডের সাথে নট যোগ করে ডিডেন্ট হবে, ডিডেন্ট। এখন কাজটি হচ্ছে এখানে সাবজেক্টের প্রোনাউন বসানো। অল অফ আস আছে এখানে, তাহলে আমরা জানি যদি অল অফ আস থাকে, সাম অফ আস থাকে, এভরিওয়ান অফ আস থাকে, মোস্ট অফ আস থাকে, তাহলে সেক্ষেত্রে এগুলোর প্রোনাউন হিসাবে উই ব্যবহার করবো আমরা। সবশেষে একটা কোশ্চেন মার্ক হয়ে গেল। বাক্যের সাবজেক্ট হিসাবে যদি অল অফ দেম থাকে, সাম অফ দেম থাকে, এভরি ওয়ান অফ দেম থাকে, মোস্ট অফ দেম থাকে, তাহলে কিভাবে আমরা সেগুলোর প্রোনাউন নির্ণয় করব। ওকে, আমরা প্রথমে কমা দিয়ে নিলাম, তারপরে কাজটি হচ্ছে বাক্য অপারেটর আছে কিনা, হ্যাঁ আছে, তাহলে বাক্যটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ, বাক্যটি অ্যাফার্মেটিভ, তাহলে অপারেটরকে নেগেটিভ করে নিই আমরা, তাহলে হবে আরেন্ট। আরেন্ট অল অফ দেম যদি সাবজেক্ট থাকে, তাহলে তার প্রোনাউন হিসাবে ব্যবহার করব আমরা দে। সবশেষে কোশ্চেন মার্ক হয়ে গেল। তাহলে বন্ধুরা এভাবেই, তাহলে আমাদের সবচেয়ে একটু যেই বিষয়টা একটু চিন্তা করতে হবে সেটা হচ্ছে সাবজেক্টের জায়গায় আসলে কি থাকলে তার প্রোনাউনটা কি হবে সেটা জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাকি সিস্টেমগুলো সবগুলো একই, যে 5টা ধাপ আমি একেবারে প্রথমে বলেছি, ওই 5টা ধাপ মনে রাখলে চলবে। প্রথমে কি করতে হবে, তারপর কি করতে হবে, তারপর 3 নম্বরে কি, 4 নম্বরে কি, 5 নম্বরে কি, ওই কাজগুলো সব জায়গায় সেম। বাট সাবজেক্টটা কি হলে তার প্রোনাউনটা কি হবে সেটাই একটু ক্রিটিক্যাল। তাই আমরা সাবজেক্টটা কি হলে তার প্রোনাউনটা কি হবে সেটা একটু ডিপলি জানার চেষ্টা করব। আর অল্প কিছু সময়ের মধ্যে আমি শেষ দিব, ইনশাল্লাহ আশা রাখি সাথে থাকবেন। ওকে, আরেকটি গুরুত্বপূর্ণ রুলস দেখছি আমরা। সাবজেক্টের জায়গায় যদি সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় যদি অল অফ ইউ থাকে, সাম অফ ইউ থাকে, নান অফ ইউ থাকে, মোস্ট অফ ইউ থাকে বা এভরিওয়ান অফ ইউ থাকে, তাহলে এগুলোর পরিবর্তে প্রোনাউন হিসাবে ইউ ব্যবহৃত হবে। ওকে, আমরা বাক্যে দেখি সাম অফ ইউ ক্যান স্পিক ওয়েল, তাহলে নিয়ম অনুযায়ী প্রথমে আমরা কি করব, কমা দিব, তারপরে বাক্য অপারেটর আছে কিনা দেখবো, হ্যাঁ দেখতে পাচ্ছি অপারেটর ক্যান আছে। বাক্যটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ, অ্যাফার্মেটিভ, তাহলে এটাকে নেগেটিভ করতে হবে, তার মানে কান্ট হবে, কান্ট। এখন হচ্ছে আমাদের যে কাজটি করতে হবে সাবজেক্টের প্রোনাউন বসাতে হবে। আমরা দেখতে পাচ্ছি বাক্যের সাবজেক্ট হিসাবে
সাম অফ ইউ আছে, আর আমরা জানি সাম অফ ইউ থাকলে ইউ হবে। সবশেষে কোশ্চেন মার্ক শেষ, এইটুকু। ওকে, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যদি সেন্টেন্সে দেয়ার, ইন্ট্রোডাক্টরি দেয়ার যদি বাক্যের সাবজেক্ট হিসাবে থাকে, তাহলে সেটির দেয়ারই থেকে যাবে, তার কোনো পরিবর্তন হবে না। যেমন দেয়ার আর মেনি প্রবলেম, তাহলে নিয়ম অনুযায়ী প্রথমে আমরা কমা দিলাম, তারপরে হচ্ছে বাক্য অপারেটর আছে কিনা, হ্যাঁ অপারেটর আছে। তাহলে বাক্যটি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ? বাক্যটি অ্যাফার্মেটিভ, তাহলে অপারেটরটি